14 মে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার নতুন আতঙ্কে তুরস্ক, আকাশে শক্তি বাড়াতে তোড়জোড়। আরও জানিয়ে দেব, একজোট হল মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ। এদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ, দাবি ট্রাম্পের। অন্যদিকে হুমকিত বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি। সর্বশেষ জানিয়ে দেব, উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত 63 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন আতঙ্কে তুরস্ক, আকাশে শক্তি বাড়াতে তোড়জোড়। নিজের আকাশ প্রতিরক্ষার শক্তি বাড়াতে মরিয়া তুরস্ক ইউরোপীয় অংশীদার ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত যুদ্ধবিমান সংগ্রহের প্রস্তাব দিয়েছে, এমনটি জানিয়েছে রয়টার্স। ন্যাটো সদস্য তুরস্ক পশ্চিমাদের সঙ্গে বর্তমান উষ্ণ সম্পর্ক কাজে লাগিয়ে তার বিমান বহরে 40টি ইউরোফাইটার টাইফুন যোগ করতে চায়। এই নিয়ে দেশটির জুলাই মাসে একটি প্রাথমিক চুক্তিতে সই করেছে। পরে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমানও কিনতে চায় তুরস্ক, যদিও বর্তমানে ওয়াশিংটনে নিষেধাজ্ঞার এর পথে প্রধান বাধা হয়ে আছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত সামরিক শক্তি ইসরায়েল, যার কাছে শত শত মার্কিন সরবরাহকৃত F-15, F-16 ও F-35 যুদ্ধবিমান রয়েছে। গত এক বছরে দেশটির প্রতিবেশী ইরান, সিরিয়া, লেবানন ও কাতারের একাধিক হামলা হয়েছে। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় পর তুরস্ক নিজেদের নিরাপত্তা দুর্বলতা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। এর কারণেই সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় দ্রুত আকাশ শক্তি বাড়াতে চায় আশকারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন। ফলে দুই দেশের মধ্যে একসময় উষ্ণ সম্পর্ক এখন তলানিতে নেমেছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি, বিদ্রোহীদের প্রতি সমর্থন ও তুর্কি সেনাবাহিনীর উপস্থিতি ইসরায়েলের জন্য হুমকি। এদিকে তুরস্কের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী গ্রিস আগামী 3 বছরের মধ্যে উন্নত F-35 যুদ্ধবিমানের একটি চালান পাবে বলে আশা করা হচ্ছে। অতীতে দুই ন্যাটো সদস্য রাষ্ট্র এজিয়ান সাগরের আকাশে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে গ্রিস। দ্রুত সরবরাহের জন্য পুরনো বিমান কিনতে রাজি তুরস্ক। তুরস্ক টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য ব্রিটেন ও অন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি। একটি সূত্র জানিয়েছে, এই চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে দ্রুত 12টি ব্যবহৃত যুদ্ধবিমান পেতে পারে তুরস্ক। ইউরোফাইটার কনসোর্টিয়ামের সদস্য ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেন এই ব্যবহৃত বিমান বিক্রির অনুমোদন দেবে। একই সঙ্গে তুরস্ককে কয়েক বছরে আরও 28টি নতুন টাইফুন সরবরাহ করবে বলে চূড়ান্ত ক্রয় চুক্তিতে উল্লেখ আছে। জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার এরদোয়ান কাতার ও ওমান সফরে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। যুদ্ধবিমানের সংখ্যা, দাম ও সরবরাহের সময়সূচি সমালোচনা বা আলোচনার মূল বিষয়। সূত্র জানিয়েছে, এরদোয়ান এরপর মাসের শেষ দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জর্ডান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জকে আশকারায় আমন্ত্রণ জানাবেন। তখনই চুক্তিগুলো চূড়ান্ত হতে পারে। একজন ব্রিটিশ সরকারি মুখপাত্র রয়টার্সকে বলেছেন, জুলাই মাসে ব্রিটিশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্বাক্ষরিত বিলিয়ন পাউন্ড মূল্যের 40টি যুদ্ধবিমান সরবরাহের পথ প্রশস্ত করেছে। তিনি আরও বলেন, আমরা শীঘ্রই চূড়ান্ত চুক্তির বিস্তারিত বিষয়ে একমত হব বলে আশা করছি। একজোট হল মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ। একসময়কার দুই প্রতিদ্বন্দ্বী দেশ আজ কৌশলগত মিত্র। মধ্যপ্রাচ্যের শক্তিশালী একটি দেশ জোট বেঁধেছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরানের সঙ্গে। অতীতে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্তমানে এই দুই দেশ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এক সুকৌশলী নিরাপত্তা নীতি গ্রহণ করেছে। নিরাপত্তা সম্পর্কের জেরেই ইরাক এবার স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশকে কখনোই হুমকির মুখে পড়তে দেবে না। দেশটির যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগ কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। বাগদাদ স্পষ্ট জানিয়েছে, ইরান ও অন্যান্য কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। গত সোমবার তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজি। কাশিম আল আরাজি বলেন, ইরান বা প্রতিবেশী কোনো দেশকে হুমকির জন্য কোনোভাবেই ইরাকের ভূমি ও আকাশ
আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির সম্প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছরই আন্তর্জাতিক পরিমণ্ডলের উত্তেজনা চরমে পৌঁছায় যখন গেল জুনে ইসরায়েল অতর্কিতভাবে তেহরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ফলে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী পর্যন্ত নিহত হন। ইরাক তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয় যে ইসরায়েল ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে ইরানের এই হামলা চালিয়েছে। ওই সময় ইরাক জানিয়েছিল যে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণের সময় ইরাকি আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি তার পক্ষ থেকে বলেছেন, ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার আলোচনায় নিরাপত্তার বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তিনি বলেন, তাদের আলোচনার মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ। সেক্ষেত্রে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল রাখতে চাইলেই দেশের বা তাদের নিরাপত্তা সহযোগিতাও জোরদার করতে হবে। বিশেষজ্ঞদের মতে ইরানের পাশে দাঁড়িয়ে ইরাক নিজেদের ভূখণ্ডকে নিরপেক্ষ রাখার যে প্রতিশ্রুতি দিয়েছে তা শুধু কূটনৈতিক ভাষায় নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ বার্তা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ, দাবি ট্রাম্পের। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। যে কোনো সময় আবারও ইসরায়েলি হামলার আশঙ্কা গাজাবাসীকে ঘিরে ধরছে। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে এর নেপথ্যের কারণ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন। খবর আল জাজিরার। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্যের কিছু দেশ নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় গত মঙ্গলবার ট্রাম্প এমন দাবি করেন। তবে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশ ট্রাম্পকে গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে তা তিনি স্পষ্ট করেননি। কিন্তু ট্রাম্প এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার নাম বিশেষভাবে উল্লেখ করেন। এর কথা সত্য যে দেশটি গাজায় সেনা পাঠাতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু হামাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার কোনো ঘোষণা দেয়নি। ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের প্রতি এমন ভালোবাসা ও উদ্দীপনা গত 1000 বছরের আর কখনো দেখা যায়নি। এটি দেখার মতো একটি অপূর্ব দৃশ্য। কিন্তু আমি এসব দেশকে এবং ইসরায়েলকে বলেছি, এখনই তা নয়, হামাস সঠিক কাজটি করবে, এখনো এমন আশা করা যায়। তারা যদি তা না করে তাহলে দ্রুত যুদ্ধ ও নির্মমভাবে হামাসের পতন হবে। মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের আশপাশের অঞ্চলের আমাদের এখনকার মহান শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবেন। যদি তারা খারাপ আচরণ ব্যবহার রাখে এবং আমাদের সঙ্গে নিজেদের চুক্তি ভঙ্গ করে, তাহলে তারা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে গত রোববার গাজায় 153 টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে এই বক্তব্যে বা এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র আর এক হাতে শান্তির বার্তা। শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গেই স্থাপন করা যায়, দুর্বলদের সঙ্গে নয়। আজ ইসরায়েলের আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত রোববার হামাসের হামলায় তাদের 2 সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় বিমান হামলা চালানো হয়। তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা ইসরায়েলি সৈন্যদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে হামাস। সংগঠনটি বলছে, ইসরায়েলের গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে। হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি। বিশ্বব্যাপী পোলিও দূরীকরণ কর্মসূচিতে আগামী বছর 30% বাজেট কমে যাওয়ায় এবং 2029 সাল নাগাদ 100,70,00,000 মার্কিন ডলার তহবিল ঘাটতির কারণে এর কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এমন তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভের বা GPEI আওতায় WHO ও গেটস ফাউন্ডেশন সহ একাধিক সংস্থা কাজ করছে। জিপিআইকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, অর্থ সংকট অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। অর্থ ঘাটতির মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যের অনুদান হ্রাসকে দায়ী করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন ব্যাপকভাবে হ্রাস করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, যদি সব দেশ প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং কোনো শিশুই টিকার বাইরে না থাকে তা নিশ্চিত করা যায়, তবে পোলিও নির্মূল এখনও সম্ভব। এমন পরিস্থিতিতে সংস্থাটি এখন অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও টিকাদান কার্যক্রমে অগ্রাধিকার দেবে। হাম ও অন্যান্য রোগের টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে ফ্র্যাকশনাল ডোজিং কৌশলও ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ কৌশলের মাধ্যমে একটি টিকার 5 ভাগের 1 ভাগ ডোজ ব্যবহার করে শিশুদের সুরক্ষা দেওয়া সম্ভব।
উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত 63 জন। উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত 63 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গত বুধবার 22 অক্টোবর মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি। জানা গেছে, কিরিয়ানোদোসকন শহরের কাছে ওভারটেক করার কারণে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায় এমন দুর্ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় ওই স্থানে হতাহতের ঘটনা ঘটে। তবে একসঙ্গে 63 জনের মৃত্যুর ঘটনা কিছুটা অস্বাভাবিক। উগান্ডার রেড ক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনার পর হাত পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল বলে জানিয়েছিলেন তিনি। দেশটির পুলিশ সামাজিক মাধ্যম এক্সটে এক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনার সময় কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের মধ্যে কিছু ব্যক্তিকে ভুলবশত নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকতে পারে।